আলোচনার শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। সমুদ্রপথে বাণিজ্যের এই পরিমাপগুলো কিভাবে পুরো বিশ্ব বাণিজ্যের একেবারে মূল ভিত্তি হিসাবে কাজ করে তা বোঝাটা অত্যন্ত জরুরি। মানে জাহাজ শিল্পের পুরো অর্থনীতি, কোটি কোটি টাকার কার্গো পরিবহন, আন্তর্জাতিক বন্দরের ফি নির্ধারণ, এমনকি একটি জাহাজ বন্দর থেকে নিরাপদে বেরোতে পারবে কিনা, এই সব কিছুই নির্ভর করে এই টনেজ হিসাবের ওপর। তার মানে বিষয়টা শুধু জাহাজের সাইজের মধ্যে সীমাবদ্ধ নেই। একদমই না। যদি এই বেসিক কনসেপ্টগুলোতে কোনো অস্পষ্টতা থাকে, তবে যারা নতুন শিখছেন পুরো ক্যারিয়ার জুড়েই তাদের একটা বিভ্রান্তি কাজ করবে। আজ আমরা চেষ্টা করব এই কনসেপ্টগুলো এমনভাবে ভেঙে বোঝাতে, যাতে শিক্ষানবিশদের আর কখনোই এই বিষয়গুলোতে হোঁচট খেতে না হয়। দারুণ। তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই যে ভুল ধারণাটি ভাঙা দরকার তা হলো এই টনেজ শব্দটা নিয়ে। টনেজ বা টন শুনলেই আমাদের সবার প্রথমেই মাথায় আসে ওজনের কথা। হ্যাঁ, ওয়েট বা ভর। ঠিক, দৈনন্দিন জীবনে টন বলতে আমরা ওজনের একককেই বুঝে থাকি। মনে হয় যেন জাহাজের ভর মাপা হচ্ছে। কিন্তু আমাদের সোর্স মেটেরিয়াল একদম শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং বিষয় তুলে ধরেছে। জাহাজের ক্ষেত্রে টানেজ মানেই যে শুধু ওজন তা কিন্তু নয়। বিষয়টা শুনতে বেশ অবাক লাগলেও এটাই বাস্তব। এই ভুল ধারণাটা ভাঙাটাই হলো টানেজ বোঝার প্রথম এবং প্রধান শর্ত। একজন ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষানবিশদের এই বিষয়টা আমি সব সময় আলাদাভাবে জোর দিয়ে বোঝাই। জাহাজের টানেজকে মূলত দুটি সম্পূর্ণ ভিন্ন ভাগে ভাগ করতে হবে। আয়তন আর ওজন, তাই তো? একদম ঠিক। প্রথমটি হলো আয়তন বা ভলিউম ভিত্তিক পরিমাপ, আর দ্বিতীয়টি হলো ওজন বা ওয়েট ভিত্তিক পরিমাপ। এই মূল বিভাজনটি বুঝতে পারলেই পুরো টানের চ্যাপ্টারটি অর্ধেক সহজ হয়ে যায়। আয়তন মানে হলো জাহাজের ভেতরে ঠিক কতটা শূন্য জায়গা বা স্পেস আছে, আর ওজন মানে হলো জাহাজের নিজস্ব ভর বা তার বহন করা মালের ভর কতটা। এই দুটোকে কোনোভাবেই এক করে ফেলা যাবে না। দাঁড়ান, এই বিষয়টা মনে রাখার জন্য একটা দারুণ চিটশিট বা শর্টকাট কৌশল আমাদের তথ্যে দেওয়া আছে। কৌশলটি হল ভলিউম বা আয়তন ভিত্তিক পরিমাপগুলো হল জিটি এবং এনটি, হ্যাঁ, জিটি আর এনটি। আর ওয়েট বা ওজন ভিত্তিক পরিমাপগুলো হল ডিডব্লিউটি এবং এলডব্লিউটি। এই ছোট্ট সূত্রটুকু মাথায় গেঁথে নিলেই তো অনেক বিভ্রান্তি শুরুতেই দূর হয়ে যায়। তাহলে চলুন এবার আমরা আয়তন ভিত্তিক পরিমাপের গভীরে যাই। প্রথমে গ্রস টনেজ বা জিটি নিয়ে কথা বলা যাক। গ্রস টনেজ বা সংক্ষেপে জিটি হল সম্পূর্ণ জাহাজের ভেতরের মোট অভ্যন্তরীণ জায়গার পরিমাপ। ইংরেজিতে যাকে বলে টোটাল ইন্টারনাল ভলিউম। মনে মনে একটা বিশাল জাহাজের ছবি আঁকুন। আঁকলাম। সেই জাহাজের একেবারে তলার অংশ থেকে শুরু করে ওপরের ডেক, ব্রিজের ভেতরের অংশ, ইঞ্জিন রুম সব মিলিয়ে ঠিক কতটা বদ্ধ জায়গা বা স্পেস আছে তার একটি গাণিতিক প্রকাশ হলো এই জিটি। এখানে ওজন মাপার কোনো যন্ত্রের কাজ নেই। এখানে পুরোটাই হলো কতটুকু জায়গা দখল করে আছে তার হিসাব। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, একটি জাহাজের ভেতরে মোট কতটুকু জায়গা আছে সেটা মেপে আমাদের লাভ কি? মানে এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা আসলে কোথায় হয়? জাহাজ তো আর ভেতরের ফাঁকা জায়গা বিক্রি করে না। খুব যৌক্তিক একটা প্রশ্ন। ভেতরের জায়গা মাপা হয় কারণ এটি আন্তর্জাতিকভাবে জাহাজের রেজিস্ট্রেশন, বিভিন্ন আইনি ফি এবং বন্দর বা পোর্ট চার্জ নির্ধারণ করতে সরাসরি ব্যবহার করা হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই। হ্যাঁ, বলুন। ধরুন, একটি জাহাজ যখন কোনো বন্দরে নোঙর করে, বন্দর কর্তৃপক্ষকে তো বুঝতে হবে জাহাজটা কত বড়। জাহাজটা কি 10টা সাধারণ নৌকার সমান জায়গা নিচ্ছে, নাকি পুরো একটা ফুটবল মাঠের সমান। এই বিশালতা বা সাইজ বোঝানোর জন্য জিটি ব্যবহার করা হয়। আইনি প্রোটোকল বা প্রশাসনিক কাজ এবং মেরিন রেগুলেশনে জাহাজের ক্যাটেগরি নির্ধারণ করার জন্য জিটি-এর কোনো বিকল্প নেই। এটি ছাড়া কোনো জাহাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতই হবে না। বুঝতে পেরেছি। মানে জাহাজটা দুনিয়ার বুকে কতটা জায়গা জুড়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, সেটাই হলো জিটি। তাহলে এবার আসা যাক এনটি বা নেট টনেজের কথায়। পুরো জাহাজের মোট আয়তন যদি জিটি হয়, তবে এনটি এর বিষয়টা কি? এই দুটোর মধ্যে তফাৎটা ঠিক কোন জায়গায়? তফাৎটা হল উপযোগিতায়। একটি বিশাল জাহাজের ভেতরে অনেক কিছুই থাকে যা শুধু জাহাজটি চালানোর জন্য দরকার। যেমন ধরুন, ইঞ্জিন রুম, ন্যাভিগেশন ব্রিজ, নাবিকদের থাকার জায়গা, জ্বালানি রাখার ট্যাঙ্ক। এগুলো তো আর ভাড়ায় খাটানো যায় না। ঠিক তাই, এই জায়গাগুলো একটি জাহাজ নিরাপদে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অপরিহার্য। কিন্তু একটু ভেবে দেখুন,
জাহাজের মালিক কি ইঞ্জিন রুম ভাড়া দিয়ে কোনো টাকা আয় করতে পারেন? এনটি বা নেট টনেজ হল জাহাজের ঠিক সেই অংশের আয়তন যা বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য। মানে যেখান থেকে রেভিনিউ আসে। একদম। অর্থাৎ সম্পূর্ণ জাহাজের ভেতর শুধুমাত্র কার্গো বা পণ্য বহনের জন্য যে জায়গা বা আয়তনটুকু ব্যবহার করা যায়, ইংরেজিতে যাকে বলে কার্গো ক্যারিং ভলিউম, সেটাই হলো এনটি। এই ব্যাপারটা আমাদের সোর্স মেটেরিয়ালে খুব দারুণ একটা লাইনে লেখা আছে। লাইনটা হলো জিটি হলো মোট জায়গা আর এনটি হলো যে জায়গা থেকে আয় হয়। এই একটি বাক্যে কিন্তু পুরো কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে জাহাজের মালিক মূলত এই এনটির জায়গাটুকু ভাড়া দিয়েই তার ব্যবসা করেন। একদম তাই। আর এই আয়ের জায়গার উপর ভিত্তি করেই বন্দরগুলো এবং বিভিন্ন ক্যানাল বা খাল কর্তৃপক্ষ তাদের চার্জ নির্ধারণ করে। ধরুন সুয়েজ খাল বা প্যানামা খাল পার হওয়ার সময় একটা নির্দিষ্ট টোল দিতে হয়। ক্যানাল কর্তৃপক্ষ তখন জাহাজের জিটি না দেখে মূলত এনটির হিসাবটা দেখে। কারণ তারা জানে এই জাহাজের ঠিক কতটুকু জায়গা দিয়ে মালিকের পকেটে টাকা ঢুকছে। হ্যাঁ, জাহাজের মালিকের আয়ের উৎসের উপর ভিত্তি করেই টোল বা পোর্ট ডিউজ বসানো হয়। এটাই বাণিজ্যের খুব সাধারণ একটা নিয়ম। তাহলে এখান থেকে একটা ইন্টারেস্টিং সিদ্ধান্তে আসা যায়। জাহাজের ডিজাইনাররা সবসময় চাইবেন এমনভাবে জাহাজ বানাতে যাতে জাহাজের মোট আয়তন বা জিটি এর তুলনায় বাণিজ্যিক আয়তন বা এনটি অনেক বেশি হয়। কারণ যত বেশি এনটি তত বেশি মাল ধরবে এবং তত বেশি আয় হবে। ঠিক ধরেছেন। শিপ বিল্ডিং বা জাহাজ নির্মাণের ক্ষেত্রে এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং অপটিমাইজেশনের বিষয়। তবে সেফটি রেগুলেশনের জন্য ইঞ্জিন রুম বা ক্রু স্পেস একটা নির্দিষ্ট মাপের চেয়ে ছোট করা যায় না। তাই ডিজাইনারদের খুব সাবধানে এই ব্যালেন্সটা করতে হয়। এবার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে নজর দেওয়া যাক। আমাদের কাছে থাকা টেক্সট নোটে জিআরটি ও এনআরটি নামের দুটো পরিমাপের কথা বলা হয়েছে। এগুলোকে পুরনো সিস্টেম হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই পুরনো আর নতুন সিস্টেমের ব্যাপারটা আসলে কি? যারা সমুদ্রবিজ্ঞানে বা নটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছেন তাদের এই বিবর্তনের ইতিহাসটুকু জানা থাকা বাধ্যতামূলক। আগেকার দিনে মানে পুরনো সিস্টেমে যে পরিমাপগুলো ব্যবহার করা হতো সেগুলো হলো জিআরটি বা গ্রস রেজিস্টার টনেজ এবং এনআরটি বা নেট রেজিস্টার টনেজ। এই সিস্টেমের মূল বৈশিষ্ট্য ছিল এর গাণিতিক একক। এককটা কি ছিল? তখন আয়তনের হিসাব করা হতো রেজিস্টার টন নামক একটি এককে। নিয়ম ছিল 1 রেজিস্টার টন সমান হবে ঠিক 100 কিউবিক ফিট বা ঘনফুট জায়গা। আচ্ছা, তার মানে কোনো জাহাজের ভেতর যদি 1000 কিউবিক ফিট জায়গা থাকত তবে তার আয়তন হতো 10 রেজিস্টার টন। একদম সহজ হিসাব। কিন্তু এই এনআরটি বা নেট রেজিস্টার টনেজের হিসাবটা তখন কিভাবে বের করা হতো? বর্তমানের এনটির মতনই কি? ধারণাটা অনেকটা একই রকম ছিল। তখন এনআরটি বের করা হতো মোট আয়তন অর্থাৎ জিআরটি থেকে, জাহাজের ওই অব্যবসায়িক জায়গাগুলো যেমন ক্রুদের থাকার জায়গা বা ইঞ্জিন রুম এগুলো বাদ দিয়ে। অর্থাৎ মোট আয়তন থেকে অবাণিজ্যিক জায়গা বিয়োগ করলেই কার্গো বহনের উপযোগী আয়তন বা এনআরটি পাওয়া যেত। কিন্তু সমস্যা হলো বিভিন্ন দেশের হিসাবের নিয়মে কিছু সূক্ষ্ম পার্থক্য ছিল, যা আন্তর্জাতিক বাণিজ্যে জটিলতা তৈরি করত। আর সেই জটিলতা দূর করতেই নিশ্চয়ই নতুন সিস্টেমের উদ্ভব। সোর্সের তুলনামূলক অংশে বলা হয়েছে আধুনিক আন্তর্জাতিক সিস্টেমে এখন পুরনো জিআরটি এবং এনআরটির বদলে যথাক্রমে জিটি এবং এনটি ব্যবহার করা হয়। হ্যাঁ, আধুনিক বিশ্বে এখন একটি সর্বজনীন আন্তর্জাতিক সিস্টেম অনুসরণ করা হয়। এখন আর ওই 100 কিউবিক ফিটের রেজিস্টার টান এককের প্রয়োজন হয় না। এখন জিটি এবং এনটি বের করার জন্য নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক গাণিতিক সূত্র ব্যবহার করা হয়, যা সারা পৃথিবীতে একই রকম। শিক্ষানবিশদের পরীক্ষার জন্য এই পার্থক্যটা খুব স্পষ্ট করে মনে রাখতে হবে। মানে জিআরটি আর এনআরটি হলো পুরনো আর জিটি আর এনটি হলো নতুন। হ্যাঁ, পরীক্ষায় যদি প্রশ্ন আসে তবে খুব পরিষ্কারভাবে লিখতে হবে যে জিআরটি এবং এনআরটি হলো পুরনো সিস্টেম যেখানে রেজিস্টার টার্ন ব্যবহার হতো, আর জিটি এবং এনটি হলো আধুনিক এককবিহীন আন্তর্জাতীয় ব্যবস্থা। আয়তন বা ভলিউম নিয়ে তো আমাদের বেশ বিশদ আলোচনা হলো। এবার আমরা আয়তন থেকে সরে এসে ওজনের দিকে মনোযোগ ঘোরাই। আমাদের সেই প্রথম বলা চিটশিট অনুযায়ী ওজনের পরিমাপ বা ওয়েট বেসড টনেজ হল দুটি, এলডব্লিউটি এবং ডিডব্লিউটি। প্রথমেই এই লাইটওয়েট টনেজ বা সংক্ষেপে এলডব্লিউটি নিয়ে কথা বলা যাক।
জিনিসটা আসলে কি? লাইটওয়েট টানেজ বা এলডব্লিউটিকে খুব সহজভাবে বুঝতে চাইলে বলতে হবে এটি হলো একটি একদম খালি জাহাজের নিজস্ব নিখাদ ওজন। ধরুন একটা জাহাজ সবেমাত্র শিপইয়ার্ডে তৈরি শেষ হয়েছে, সেই জাহাজে এখনো এক ফোঁটা জ্বালানি ওঠানো হয়নি, কোনো কার্গো বা মালপত্র নেই, খাবার পানি নেই, এমনকি জাহাজের নাবিক বা ক্রুরাও এখনো জাহাজে ওঠেনি। একদম আনকোরা খালি জাহাজ। ঠিক। এই অবস্থায় শুধুমাত্র জাহাজের লোহার কাঠামো বা হিউল, এর ভেতরের বিশাল ইঞ্জিন বা মেশিনারি এবং জাহাজের সাথে একদম স্থায়ীভাবে ওয়েল্ডিং করা সরঞ্জামগুলো মিলে যে ওজনটা দাঁড়ায় সেটাই হলো এলডব্লিউটি। ব্যাপারটাকে যদি একটা গাড়ির সাথে তুলনা করি, তাহলে শোরুম থেকে কেনা একটা গাড়ির ভেতরে যাত্রী, তেল বা লাগেজ ছাড়া শুধু গাড়ির যে চ্যাসিস আর ইঞ্জিনের ওজন, সেটাই জাহাজের ক্ষেত্রে এলডব্লিউটি, তাই তো? চমৎকার উদাহরণ। ঠিক তাই। কিন্তু এই পরিমাপটা সাধারণত মেট্রিক টনে প্রকাশ করা হয় দেখলাম। আমার প্রশ্ন হলো, একটা পুরোপুরি খালি জাহাজের ওজন জেনে প্র্যাকটিক্যাল জীবনে কি কাজে লাগে? জাহাজ তো আর খালি ঘোরার জন্য বানানো হয় না। এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা লুকিয়ে আছে। একটি জাহাজের জীবনকাল যখন শেষ হয়ে যায়, সাধারণত ২৫ বা ৩০ বছর পর যখন সেটি আর সমুদ্রে চলার উপযোগী থাকে না, তখন তাকে স্ক্র্যাপ করার বা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন এই এলডব্লিউটি সবচেয়ে বেশি কাজে লাগে। ও আচ্ছা, জাহাজ ভাঙা শিল্পে। হ্যাঁ, কারণ জাহাজ ভাঙা শিল্পে যখন জাহাজটিকে লোহা বা স্টিল হিসেবে বিক্রি করা হয়, তখন ক্রেতারা জানতে চান এই জাহাজ ভেঙে ঠিক কতটা স্টিল বা লোহা পাওয়া যাবে। স্ক্র্যাপইয়ার্ডের মালিক কার্গো বা তেলের ওজন কিনবেন না, তিনি কিনবেন জাহাজের কাঠামোর লোহাটুকু। তাই স্ক্র্যাপ ভ্যালু বা স্টিলের পরিমাণ নির্ধারণে এলডব্লিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিমাপ। তার মানে একটা জাহাজের জন্মের দিন থেকে শুরু করে তার মৃত্যু বা স্ক্র্যাপিং পর্যন্ত প্রতিটি পরিমাপের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এবার আসি সবচেয়ে বহুল ব্যবহৃত, পরিচিত এবং বাণিজ্যের খাতিরে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমাপটির কথায়, ডেডওয়েট টনেজ বা ডিডব্লিউটি। এই টার্মটা শিপিং ইন্ডাস্ট্রিতে সব জায়গায় শোনা যায়। ডেডওয়েট টনেজ বা ডিডব্লিউটি হলো একটি জাহাজ সর্বোচ্চ কত ওজন নিরাপদে নিজের কাঁধে নিয়ে ভাসতে পারে বা বহন করতে পারে তার পরিমাপ। এটি সম্পূর্ণ ওজন ভিত্তিক এবং এটিও মেট্রিক টনে প্রকাশ করা হয়। একটা জাহাজ যখন সমুদ্রযাত্রায় বের হয়, তখন সে শুধু কার্গো বহন করে না। সাথে তো অনেক কিছুই থাকে। হ্যাঁ, তাকে বিশাল ইঞ্জিন চালানোর জন্য হাজার হাজার টন জ্বালানি নিতে হয়, নাবিকদের ব্যবহারের জন্য প্রচুর মিষ্টি পানি বা ফ্রেশ ওয়াটার নিতে হয়, জাহাজের নাবিক এবং জাহাজের স্টোর্স বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হয়। এই সব কিছুর ওজন সাথে কার্গোর ওজন, এই পুরোটার যোগফল, অর্থাৎ জাহাজটি সর্বোচ্চ যে অতিরিক্ত ওজন বহন করার ক্ষমতা রাখে তাই হলো তার ডিডব্লিউটি। আমাদের সোর্সের খুব চমৎকার একটা লাইন আছে এ নিয়ে। লাইনটা হলো, ডিডব্লিউটি হলো জাহাজ যা কিছু বহন করে তার মোট ওজন। কিন্তু একটু হিসাব করে দেখি, ধরুন একটা জাহাজের ডিডব্লিউটি হলো ৫০,০০০ মেট্রিক টন। এর মানে কি এই যে জাহাজের মালিক সেখানে ৫০,০০০ টন কার্গো ঢোকাতে পারবেন? এই জায়গাটাতেই অনেক নতুনরা ভুল করেন। ৫০,০০০ টন ডিডব্লিউটি মানে কিন্তু ৫০,০০০ টন কার্গো নয়। এই ৫০,০০০ টনের মধ্যেই কিন্তু জাহাজের জ্বালানি, পানি আর ক্রুদের ওজন অন্তর্ভুক্ত। তার মানে কার্গোর জন্য জায়গা কমে গেল। ঠিক। ধরুন জাহাজটিকে সিঙ্গাপুর থেকে ইউরোপের একটা লম্বা যাত্রায় যেতে হবে। এই দীর্ঘযাত্রার জন্য তাকে হয়তো ৫,০০০ টন জ্বালানি এবং পানি সাথে নিতে হবে। তাহলে ওই ৫০,০০০ টন ডিডব্লিউটি থেকেই প্রথমে ৫,০০০ টন বাদ পড়ে গেল। অর্থাৎ জাহাজের মালিক এখন চাইলেও ৪৫,০০০ টনের বেশি কার্গো বোঝাই করতে পারবেন না। এই ব্যালেন্সিং ব্যাপারটা তো সাংঘাতিক। তার মানে জাহাজের ক্যাপ্টেনকে সব সময় হিসাব করতে হয় যে সে কতটুকু জ্বালানি নেবে আর কতটুকু কার্গো নেবে। জ্বালানি বেশি নিলে কার্গো কম নিতে হবে, ফলে মালিকের লাভ কমে যাবে। আবার কার্গো বেশি নিতে গিয়ে যদি জ্বালানি কম নেয়, তবে তো মাঝ সমুদ্রে জাহাজ আটকা পড়ার ঝুঁকি থাকে। একেবারে পয়েন্টে হিট করেছেন। শিপিং বাণিজ্যে যখন কোনো জাহাজ ভাড়া করা হয় বা চার্টার করা হয়, তখন চার্টারার সবার আগে এই ডিডব্লিউটি দেখেন এবং হিসেব কষেন যে রুটের দূরত্বের উপর ভিত্তি করে জ্বালানি বাদ দিলে তিনি ঠিক কতটা ওজনের পণ্য বা পেলোড বোঝাই করতে পারবেন। একটি জাহাজের প্রকৃত বাণিজ্যিক সক্ষমতা বা সে কতটা ভারী মাল টানতে পারবে তার সবচেয়ে বড় নির্দেশকই হল এই ডিডব্লিউটি। আমরা আলোচনার একদম গভীরে চলে এসেছি। এতক্ষণ আমরা আয়তনের দুটো দিক, অর্থাৎ জিটি এবং এনটি দেখলাম, এবং ওজনের দুটো দিক, এলডব্লিউটি এবং ডিডব্লিউটি নিয়ে বিস্তারিত জানলাম। এখন প্রশ্ন হলো, এই সবগুলোর মধ্যে কি কোনো গাণিতিক সম্পর্ক আছে?
সোর্সের শেষের দিকে দ্য টোনেজ ইকুয়েশন নামের একটি চমৎকার সমীকরণ দেয়া আছে। হ্যাঁ, পুরো ব্যাপারটাকে যদি একটা ফ্রেমে বা একটা সূত্রে বাঁধতে চাই, তবে আমাদের ডিসপ্লেসমেন্ট বা মোট ওজন বুঝতে হবে। বোর্ডে লিখে বোঝানোর মতো করে যদি বলি, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী একটি জাহাজ যখন পানিতে ভাসে তখন সে তার সমপরিমাণ ওজনের পানি অপসারণ করে। একটি জাহাজ যখন তার সর্বোচ্চ ক্ষমতায় পুরোপুরি লোডেড থাকে তখন তার সর্বমোট ওজন হয় দুটি জিনিসের যোগফল। খালি জাহাজ আর তার ভেতরে মালপত্র। একদম। প্রথমটি হল জাহাজের নিজের খালি অবস্থার ওজন, অর্থাৎ এলডব্লিউটি, আর দ্বিতীয়টি হল সে যা কিছু বহন করছে তার ওজন, অর্থাৎ ডিডব্লিউটি। সুতরাং মূল সমীকরণটি দাঁড়ায় ডিসপ্লেসমেন্ট সমান সমান লাইট ওয়েট যোগ ডেড ওয়েট। ব্যাপারটা তাহলে একটা সাধারণ যোগ অঙ্কের মতো। মোট ওজন সমান খালি জাহাজের ওজন যোগ বহন করা মালপত্রের ওজন। এই সমীকরণটা জানা থাকলে তো যেকোনো একটা মান অজানা থাকলেও সহজেই বের করে ফেলা যায়। একদম ঠিক। ধরুন আপনার জাহাজে সম্পূর্ণ লোডেড ওজন বা ডিসপ্লেসমেন্ট জানা আছে, আর খালি জাহাজের ওজন বা এলডব্লিউটি জানা আছে। এখন যদি আপনাকে বলা হয় জাহাজটির বহন ক্ষমতা বা ডিডব্লিউটি বের করতে, তাহলে শুধু ডিসপ্লেসমেন্ট থেকে এলডব্লিউটি বিয়োগ করে দিলেই আপনি ডিডব্লিউটি পেয়ে যাবেন, অর্থাৎ ডেডওয়েট সমান ডিসপ্লেসমেন্ট বিয়োগ লাইটওয়েট। এটি নটিক্যাল স্টাডিজের একদম বেসিক এবং সবচেয়ে প্রয়োজনীয় সমীকরণগুলোর একটি। সত্যি, এই গাণিতিক সম্পর্কটি পুরো বিষয়টিকে জলের মতো পরিষ্কার করে দেয়। যারা নতুন শিখছেন, এই সমীকরণটি তাদের সবসময় কাজে লাগবে। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে যদি পুরো আলোচনার মূল নির্যাস টেনে আনি, আমরা দেখলাম জাহাজের টনেজ মানেই শুধু ওজন নয়, আয়তন বা ভলিউম ভিত্তিক পরিমাপ যেমন জিডি নির্ধারণ করে জাহাজের সাইজ ও রেজিস্ট্রেশন, আর এনটি নির্ধারণ করে কার্গো আয়তন, যা থেকে ক্যানেল চার্জ বা আয় নির্ধারিত হয়। অন্যদিকে ওজন বা ওয়েট ভিত্তিক পরিমাপে এলডব্লিউটি হল খালি জাহাজের ওজন, যা জাহাজ স্ক্র্যাপিংয়ের সময় লাগে, আর ডিডব্লিউটি হল জাহাজের সর্বোচ্চ বহন ক্ষমতা, যা কার্গো পরিবহনের মূল হিসাব। জাহাজ শিল্পের প্রতিটি ধাপে এই পরিমাপগুলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চমৎকার সামারি। আলোচনার এই পর্যায়ে আমি সবার জন্য একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। আজ আমরা দেখলাম জাহাজের আয়তন বা এনটি থেকে আয় হয় এবং পোর্ট চার্জ নির্ধারিত হয়। অন্যদিকে বহন ক্ষমতা বা ডিডব্লিউটি নির্ধারণ করে সে কতটুকু মাল টানতে পারবে। এখন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। প্রযুক্তি যে হারে উন্নয়ন হচ্ছে, ধরুন ভবিষ্যতে এমন কোনো অত্যাধুনিক, অত্যন্ত হালকা কিন্তু বিশাল আয়তনের কার্গো আবিষ্কার হতে পারে সেটা কোনো স্পেশাল অ্যারোজেল বা অতি উন্নত ইলেকট্রনিক্স। এই ধরনের কার্গো জাহাজের ওজন বা ডিডব্লিউটির সীমায় খুব একটা প্রভাব ফেলবে না, কিন্তু এরা জাহাজের ভেতনের সব জায়গা অর্থাৎ এনটি পুরোপুরি দখল করে নেবে। তখন কি হবে? এটা তো দারুণ একটা প্যারাডক্স। জাহাজ ভরে যাবে, কিন্তু জাহাজের ওজন তেমন বাড়বে না। ঠিক তাই। তখন বিশ্ব বাণিজ্যের এই চিরাচরিত হিসাব নিকাশ বা পোর্ট চার্জের অর্থনীতি কিভাবে বদলে যেতে পারে? এই যে পুরনো সমীকরণগুলো বা টোল আদায়ের নিয়মগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেগুলো কি তখনও একইভাবে কাজ করবে, নাকি পুরো বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং কোম্পানিগুলোকে বাণিজ্যের নতুন কোনো গাণিতিক পদ্ধতি আবিষ্কার করতে হবে? বিষয়টি কিন্তু আসলে গভীরভাবে ভেবে দেখার মতো। সত্যি অসাধারণ একটা চিন্তার খোরাক। প্রযুক্তি আর বাণিজ্যের এই ক্রমাগত পরিবর্তনে হয়তো খুব শিগগিরই আমাদের এই সমীকরণগুলো নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। যারা এই পেশায় আসছেন, তাদের এই ধরনের ভবিষ্যৎ পরিস্থিতির জন্যই নিজেদের প্রস্তুত করতে হবে। এই দারুণ ভাবনার মাধ্যমেই আমরা আজকের এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা সবার জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং টনেজ নিয়ে সমস্ত বিভ্রান্তি দূর হয়েছে। সবাই ভালো থাকবেন,